গতকাল থেকে খাওয়ার সময় ব্যতীত ছোট পুত্রবধূকে নিচে নামতে দেখে না বেশ চিন্তিত হয়েছিলেন তিনি। বারবার দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন। ছেলে আদৌ সঠিক মেয়েকে বিয়ের জন্য বেছে নিয়েছে তো? মেয়েটি কি মিশুক নয়? পরিবার কি তার অপছন্দ? মন থেকে যেন সেই দ্বিধা এবার কাটল ওনার। বেলা বাড়ল, তার সাথে পাল্লা দিয়ে পরিবর্তন হলো আবহাওয়ার। অফিসে কিছু প্রজেক্ট নিয়ে সহকর্মীদের সঙ্গে কথা বলছে অর্থিকা। মোবাইলের স্ক্রিনে জ্বলজ্বল করছে একটি নাম্বার, কিন্তু মোবাইল সাইলেন্ট থাকায় তার শব্দ কান পর্যন্ত পৌঁছাচ্ছে না অর্থিকার। কিছু সময় গড়ালো, একজন নারী সহকর্মী বলে উঠলেন, আপা, আপনার মোবাইলটা বাজছে। বিরক্তিতে ভ্রুদয় কুঞ্চিত হলো অর্থিকার। গুরুত্বপূর্ণ কাজের সময় ফোন আসায় মনোযোগে যেন ভাটা পড়ল। মোবাইল হাতে নিয়ে চেক করতে দেখতে পেল এটি মাজেদার নাম্বার। মেয়েটি এই সময় কেন কল দিচ্ছে এভাবে? বাড়িতে কিছু হলো কি? মা টাইম ঠিক আছে তো? হাজারটা উটকো চিন্তা ভাবনা নিয়ে কল ব্যাক করলো অর্থিকা। রিসিভ হলো সঙ্গে সঙ্গে। সে কিছু জিজ্ঞাসা করার আগে অপর পাশ হতে শঙ্কিত বিচলিত নারী কণ্ঠে বলে উঠল, আপা গো, আপনি কই? তাড়াতাড়ি বাড়িতে আয়েন। আমি তো অফিসে মাজেদা। কার কি হয়েছে? টাইম ঠিক আছে তো? টাইম বাজান ঠিক আছে, কিন্তু চাষি তো ঠিক নাই আপা। দুপুরে খাওয়ানোর লাইগা ডাকলাম, কিন্তু কোনো সারা শব্দ করলো না। ভাবছে হয়তো ঘুমোই। বিকাল হইয়া গেছে, এখনো ওঠার নাম নাই। অনেকক্ষণ ডাকলাম, কিন্তু কিছুতেই উঠলো না। চাচি তো এমনি কখনো ঘুমায় না। পরে শরীরে হাত দিয়া দেখি গো আপা, বরফ হইয়া রইছে। আপনারও অনেক ফোন করছি, কিন্তু আপনি ধর নেই। তাই আশপাশের মানুষের ঘর ডাইকা আনছি। হ্যারাই চাষিরে হাসপাতালে এনে ভর্তি করছে। আপা গো, আমার তো ডর লাগতেছে। আন্নে তাড়াতাড়ি আয় না পা। মুহূর্তেই হতবম্ব হয়ে গেল অর্থিকা। ইদানিং মায়ের শরীরটা ভালো যাচ্ছে না। অনেকবার ডাক্তার দেখাতে নিয়ে যেতে চাইলেও সুফিয়া কিছুতেই রাজি হলেন না। মেয়েকে বিভিন্ন বোঝ দিয়ে আটকে দিলেন। ঘর থেকেও বের হন না তেমন। সারাক্ষণ মেঝের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করেন। আজ সকালেও তো মাকে বিছানায় শোয়া অবস্থায় এসে দেখেছে অর্থিকা। মাথায় হাত বুলিয়ে দিয়েছে। সেই মায়ের কি হয়ে গেল এটুকু সময়ের মধ্যে? মাথা কাজ করছে না তার। শক্ত করে সম্মুখের টেবিলটা ধরল সে। সহকর্মীরা তার অস্থিরতা দেখে এগিয়ে এলো। একজন শোধালো, আপনি ঠিক আছেন তো? কিছু হয়েছে কি? কিয়ৎক্ষণ নীরব থাকে সে। সহকর্মীদের মধ্যকার একজন এগিয়ে দেয় পানির বোতল। পানি পান করে গলা ভেজে অর্থিকা। বড় বড় কয়েকটা নিঃশ্বাস ফেলে বলে, আমার মা, আমার মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমাকে যেতে হবে ওখানে। সকলেই চমকায়। তাদের মধ্য থেকে আরেকজন বলে ওঠে, আপনি বরং হাসপাতালেই চলে যান। এদিকটা না হয় আমরা সামলে নিব। ম্যামকে সবটা বুঝিয়ে বলবো, আশা করি উনি বুঝবেন। আর বিলম্ব করল না অর্থিকা। নিজের টেবিল হতে ভ্যানিটি ব্যাগটি নিয়ে বের হয়ে গেল অফিস থেকে। পথে আবারও মাজেদাকে কল করে জেনে নিল হাসপাতালের ঠিকানা। বিকেল পেরিয়ে ধরণীতে সন্ধে নেমেছে। আত্মীয় স্বজনেরা চলে গেছে বিকেলেই। বাড়ি যেন এখনও পুরোপুরি নিস্তব্ধ। চা বানিয়ে সকলকে চা পরিবেশন করে ঘরে এলো অনুভা। শ্রাবণ বাড়ি নেই। ছেলেটার মন খুব ছটফটে। এক স্থানে বেশিক্ষণ বসে থাকতে পারে না, যা অনুভা খুব ভালো করেই খেয়াল করেছে। শরীরটা বিছানার উপর শটান করে ছেড়ে দিল সে। মাথা গুছল বালিশে। সে যে সকালে উঠেছে, তারপর আর শোয়া হয়নি তার। যদিও শান্তা বারবার তাকে ঘরে এসে বিশ্রাম নিতে বলেছেন, কিন্তু সে আসেনি। বাড়িতে অতিথি, তাদের মধ্যে নতুন বউ ঘরে এসে শুয়ে থাকলে লোকে কি বলবে? তাছাড়া শ্রাবণও তো ঘরেই ছিল। চোখ জোড়া বন্ধ করে নিতেই ঝংকার তুলে অনুভার মোবাইল বেজে উঠল। স্ক্রিনে মাজেদার নাম্বার দেখেই রিসিভ করে উঠে বসলো। প্রশ্ন করল, আরে মাজেদা আবাজে, কেমন আছো? আপা, বাড়িতে আহেন আপনি। গলাটা কেমন ভারী শোনালো তার। প্রতিটি শব্দ যেন তরঙ্গের মতো ঢেউ খেলে ছুটে এলো।
মুখের হাসি হাসি ভাবটা সরে গেল অনুভার। পুনরায় প্রশ্ন করল, বাড়িতে আসবো? আরো কিছু হয়েছে মাজেদা আপা? শব্দ করে কেঁদে উঠল মেয়েটি। চমকালো অনুভা। বিচলিত হয়ে উঠল তার মন। শুধালো, কাঁদছো কেন মাজেদা আপা? কি হয়েছে? সবাই ঠিক আছে তো? কি হলো বলো? কিছু বলতে চাইল মাজেদা, কিন্তু পারল না। তৎক্ষণাৎ কেউ তার হাত থেকে কেড়ে নিল ফোন। অপরিচিত নারী কণ্ঠে একজন বললেন, তুমি অনুভা? তোমার মা একটু অসুস্থ, বাড়িতে এসো তো। কে আপনি? কি হয়েছে মায়ের? আমি তোমাদের পাশের ফ্ল্যাটের আন্টি, তুমি একটু তাড়াতাড়ি এসো মা। বলেই কল কাটলেন ভদ্র মহিলা। কিন্তু অনুভা যেন অশান্ত হয়ে উঠল। মায়ের কি হয়েছে? মাজেদা আপা কাঁদল কেন? এসব প্রশ্ন মস্তিষ্কে হানা দিতেই মাথা ধরে এলো। দ্রুত শ্রাবণের নাম্বারে কল দিল। কলটা বাজতে বাজতে কেটে গেল। দ্বিতীয়বার কল দেওয়ার পর কেটে যাওয়ার ঠিক আগ মুহূর্তে রিসিভ হলো তা। বিপরীত পাশ হতে ঠাট্টার ছলে শ্রাবণ বলে উঠল, একটু বাহিরে এলাম আর অমনিতেই আমায় মিস করা শুরু করে দিলে নোভারানি। সেসব কথায় বিশেষ গুরুত্ব দিল না অনুভা। উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমি বাড়িতে যাব শ্রাবণ। তুমি কোথায়? এক্ষুনি এসো। বাড়িতে? এখন? এখন বাড়িতে কিভাবে যাবে নোভা? বাড়ির সকলের কথা মনে পড়ছে তাই না? আজ রাতটা বরং থাক, কাল না হয় নিয়ে যাব। মাজেদা আপার কল এসেছিল, মা নাকি খুব অসুস্থ। আমি কিচ্ছু জানি না। এক্ষুনি আমাকে বাড়ি যেতে হবে। তুমি না পারলে আমি একা একাই চলে গেলাম। একা একা একদম বের হবে না। তুমি তৈরি হও, আমি আসছি। বলেই কল কেটে বাড়ির দিকে ছুটল শ্রাবণ। চারিদিকে নিস্তব্ধতার ছড়াছড়ি। সন্ধ্যের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে শোক। সিঁড়ির ধাপ অতিক্রম করে তৃতীয় তলায় পা রাখতে অনুভা চমকালো। ফ্ল্যাটের দরজা হাট করে খোলা। লোকমুখে গুনগুন আওয়াজ। শঙ্কিত মন নিয়ে ভেতরে প্রবেশ করতেই বসার ঘরে দেখে মিলল প্রতিবেশী আন্টির। তিনি এগিয়ে এসে দাঁড়ালেন অনুভার সম্মুখে। অনুভা প্রশ্ন ছুড়ল, আমার মা? মা কোথায়? মাকে খুব অসুস্থ? তাহলে আপু কোথায়? আপু কেন মাকে নিয়ে হসপিটালে যাচ্ছে না? ভদ্রমহিলার প্রত্যুত্তরে কি বলবেন বুঝে উঠতে পারলেন না। ওনার বলার অপেক্ষাও করল না অনুভা। চট করে চলে গেল মায়ের ঘরে। তৎক্ষণাৎ পা দুটো তার থমকে গেল। সাদা কাফন গায়ে জড়িয়ে মেঝেতে শুয়ে রাখা হয়েছে সুফিয়াকে। অর্থিকা পাশে বসেই খাটের পায়ার সঙ্গে হেলান দিয়ে নীরবে বসে আছে। চোখ জোড়ায় এখনো অশ্রু জল চিকচিক করছে। অনুভাকে দেখতেই মাজেদা শব্দ করে কেঁদে উঠল। কান্নাজড়িত কণ্ঠে বলল, আপা গো, আপনি আইসেন? কিন্তু চাষি তো আর নাই আপা, আমগো সাইডে চইলা গেছে। কথাটা শ্রবণালী পর্যন্ত পৌঁছাতেই মাথাটা চক্কর দিয়ে উঠল অনুভার। তাকালো মায়ের নিথর দেহের পানে। ঠোঁটের কার্নিশে উনার মৃদুর হাসির রেখা। আগের থেকে উজ্জ্বলতা বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়েছে। চোখ দুটো বোঝা। আর কিছুই খেয়াল করতে পারল না অনুভা। শরীরের ভারসাম্য ধীরে ধীরে হ্রাস পেল তার। সম্মুখের সকল কিছু আবছা হয়ে এলো। ফাঁকা হয়ে এলো মস্তিষ্ক। মূর্ছা গেল সে। তৎক্ষণাৎ তাকে আঁকড়ে নিল শ্রাবণ। গাড়ি পার্কিং করে এসে ভেতরে প্রবেশ করতে স্ত্রীকে পড়ে যেতে দেখে চমকালো। গালে আলতো করে চাপড় মেরে ডাকলো, নোভা, এই নোভা, কি হয়েছে তোমার? উত্তর এলো না কোনো। এগিয়ে এলেন দুজন মহিলা। বিচলিত কণ্ঠে বললেন, এ কি, উনি তো অজ্ঞান হয়ে গেছেন, ওনাকে ঘরে নিয়ে চলুন। সম্বিত ফিরে পেল শ্রাবণ। চট জলদি স্ত্রীকে তুলে নিল পাজা কোলে। নিয়ে গেল শোবার ঘরে। বিছানায় শুয়ে দিতেই মহিলা দুজনের মধ্যকার একজন ছিটিয়ে দিতে লাগলেন চোখে মুখে পানি। আরেকজন বললেন, হুট করে মায়ের মৃত্যুর সংবাদ শুনে সহ্য করতে পারেনি, তাই অজ্ঞান হয়ে গেছেন। হাতে পায়ে তেল মালিশ করার জন্য আমি বরং কাউকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক জ্ঞান ফিরে আসবে। মস্তিষ্কে মুহূর্তেই আঘাত হানল বাক্যগুলো। স্ত্রীর পানে এক পলক তাকিয়ে উপস্থিত মহিলাটাকে তার খেয়াল রাখার কথা বলে দ্রুত হেঁটে শাশুড়ির ঘরে চলে এলো শ্রাবণ। পুরো দৃশ্যটা দেখে বুকের ভেতরে চিনচিনে ব্যথা অনুভূত হলো। এক পলক তাকালো অর্থিকার পানে।
বাবার মৃত্যুর সময়ে মেয়েটির মুখশ্রীর আদলে যেমন দুঃখ কষ্ট চেয়েছিল, আজও ঠিক তেমনই তার অবস্থা। তাকে কোনো প্রশ্ন করার সাহস পেল না শ্রাবণ। তাই মাজেদা মেয়েটির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল। কখন হলো এমনটা, আর কিভাবেই বা হলো? মেয়েটি নাক টেনে বলল, জানি না দুলা ভাই, কয়দিন ধইরা চাচি খালি চুপচাপ থাকে, কিছু জিগালে উত্তর দেয় না। আজ যে সকালেও চাচিরে দেখলাম শুইয়া রইছে, খাউন দিয়া গেলাম খাইলো না। আমিও আর কিছু না কইয়া দুপুরে রান্না করে না টাইম বাজানের গোসল করাইয়া খাওয়াইয়া ঘুম পাড়াইলাম। দুপুরে খাওয়ানোর সময় 3বার ডাকলাম, কিন্তু চাচি একবারও উত্তর দিল না। শরীর খারাপ করছে নাহি, দেহার লাইগা গা ছুঁয়া দেখি বরফের মতো ঠান্ডা। তারপর পাশের ফ্ল্যাটের খালারে ডাইকে আনলাম, হেরাই হাসপাতালে লইয়া গেল। সেইখানের ডাক্তাররা কইল চাচি আর নাই। কথাটা বলে মুখে ওড়না গুজে আবারও কেঁদে উঠল মাজেদা। ঘর থেকে বের হলো শ্রাবণ। ফোন দিল বাবার নাম্বারে। কল রিসিভ হতেই সে বলে উঠল, বাবা নোভার মা মারা গেছেন। ইন্না ইলাহি ওয়ান্না ইলাহি রাজিউন। কি বলিস, কখন? সঠিক সময় তো বলতে পারছি না, তবে যা অঘটন ঘটার আমরা আসার আগেই ঘটে গেছে। বৌমা কোথায়? ঘটনাটা ও সহজে নিতে পারিনি। মায়ের মৃতদেহ দেখতেই জ্ঞান হারিয়েছে। এখন কি করব কিছুই বুঝতে পারছি না বাবা। তুই বৌমার কাছে থাক, আমি তোর মাকে নিয়ে এখনই ওখানে আসছি। বলেই কল কাটলেন হানিফ শেখ। হন্তদন্ত পায়ে ঘর থেকে বের হয়ে ড্রয়িং রুমে এলেন স্ত্রীকে জানাতে। সময় পেরোলো বেশ, জ্ঞান ফিরল অনুভার। কয়েক মিনিট সময় লাগলো কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো স্মরণ করতে। শোয়া থেকে দ্রুত উঠে দাঁড়াতে গেলেই তার বাম হাতটা টেনে ধরল কেউ। সেদিক পানে তাকাতেই অনুভার দৃষ্টিগোচর হলো প্রিয় মুখখানা। হো হো করে কেঁদে উঠল সে। বলল, আমি মায়ের কাছে যাব শ্রাবণ। মা কোথায়? এমন কথার পরিপ্রেক্ষিতে শ্রাবণ আর তাকে আটকাতে পারল না। মস্তিষ্ক হতে শব্দরা উধাও হয়ে গেল। তার থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে মায়ের ঘরে এলো অনুভা। খাটিয়ার সামনে বসে পড়ল। চোখের পানি বাদ মানছে না তার। মায়ের গালে হাত রেখে কাঁদতে কাঁদতে ডাকতে লাগলো, মা, ও মা, চোখ খুলো না মা। সবাই এসব কি বলছে মা? বাবার মতো তুমি অন্তত আমাদের ছেড়ে যেও না মা গো। ও মা, চোখ খোলো মা, আমার কষ্ট হচ্ছে খুব, ছেড়ে যেও না আমাদের। কথাগুলো বলতে বলতে হাউ মাউ করে কাঁদতে লাগলো সদ্য মা হারা মেয়েটি। পিতার মৃত্যুর থেকেও মায়ের মৃত্যুতে তার শোকটা যেন বড্ড বেশি। বাবা যে মৃত্যুর দোরগোড়ায় অনেক আগেই পৌঁছে গিয়েছিল তা তো সে উপলব্ধি করতে পেরেছিল। তার জন্য নিজেকে প্রস্তুত করে নিয়েছিল, কিন্তু মা কেন হুট করে চলে গেল? হুট করে এভাবে ভালোবাসার মানুষেরা ছেড়ে ছুড়ে চলে গেলে কোনো মানুষ কি সুস্থ স্বাভাবিক থাকতে পারে? হুঁশ ফিরে এলো অর্থিকার। এক দৃষ্টিতে সে তাকিয়ে রইল ছোট বোনের পানে। মা হারানোর কষ্টটা মাথাচাড়া দিয়ে উঠল। তার চোখ দিয়েও আবারও নামতে লাগলো বর্ষণ, নীরব বর্ষণ। হাসপাতালে ডাক্তারের নিকট মায়ের মৃত্যুর সংবাদটা শুনে কম তো কাঁদেনি মেয়েটা, বরং সেও জ্ঞান হারিয়েছিল। নার্সরা তখন ধরাধরি করে কেবিনে শুয়ে তার চিকিৎসা করে জ্ঞান ফেরায়। প্রতিবেশী মানুষগুলো ভালো হওয়ায় একেবারে মৃতদেহের শেষ গোসল করিয়ে কাফনে মুড়িয়ে তারপর বাড়ি পর্যন্ত নিয়ে আসতে সাহায্য করেছে তাকে। স্ত্রীর কন্দনরত দৃশ্য সহ্য হলো না শ্রাবণের। এগিয়ে গিয়ে তার পাশেই বসে পড়ল সে। শক্ত করে হ্যাচকা টানে নিজের বুকের সাথে চেপে ধরল তার মাথা। ব্যথাতুর কণ্ঠে বলল, এভাবে কাঁদে না নোভা। যার যাওয়ার সে তো চলেই যায় সবাইকে ছেড়ে। এভাবে কাঁদলে হবে বলো? শক্ত করো নিজেকে। কান্নার ব্যাগ কমার বদলে শুধু বেড়েই চলেছে অনুভার। এতক্ষণে হেঁচকে উঠে গেছে। ভেজা গলায় বলতে লাগলো, মা কেন চলে গেল শ্রাবণ? কেন চলে গেল? এখন কি হবে আমাদের? মাকে ফিরে আসতে বলো না। আচ্ছা, মা কি কোনো কারণে অভিমান করেছে? কেন করেছে? আরও আজগুবি বিভিন্ন কথাই বলতে লাগলো মেয়েটি। চেষ্টা করেও তাকে থামাতে পারল না শ্রাবণ। অপারগতা মেনে নিয়ে শক্ত করে নিজের বক্ষের সাথে জড়িয়ে ধরে রাখল প্রিয়তমাকে। সুখের সন্ধান পেতে না পেতেই দু বোনের জীবনে
কেন এত কষ্ট এসে হানা দেয়? পাগলামো করতে করতে পুনরায় জ্ঞান হারালো অনুভা। এবারও বিচলিত হয়ে উঠল শ্রাবণ। পূর্বের স্থানে শুয়ে দিল তাকে। একবার ভাবলো হাসপাতালে নিয়ে যাবে, পরক্ষণেই ভাবলো জ্ঞান ফেরার পর যদি আবার মাকে দেখতে চাই তখন? কি করবে বুঝতে পারল না শ্রাবণ। দ্বিধা দ্বন্দ্বে ভুগছে সে। এভাবে তো আর অসুস্থ স্ত্রীকে ঘরে রেখে দিতে পারে না। হানিফ শেখ এবং শান্তা এসে পৌঁছে গেছেন। বেআইনের লাশ দেখে পুত্রবধূর শিয়রে গিয়ে বসলেন শান্তা। মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে পুত্রের থেকে সব কিছু জেনে নিলেন। হানিফ শেখ তাড়া দিয়ে বললেন, বৌমার জন্য ওখানে শ্রাবণ আছে, তুমি বরং আর্থিকা মায়ের কাছে যাও। মেয়েটি দেখলাম একা একা চুপচাপ বসে আছে। এই মুহূর্তে কাছে পিঠে আসার কেউ না থাকলে হয়। স্বামীর কথায় সায় জানালেন শান্তা। দ্রুত সেদিকে পা বাড়ালেন। যাওয়ার আগে পুত্রকে স্পষ্ট করে বলে গেলেন, বৌমার কাছ থেকে কিন্তু একটুও সরবি না মেহু, জ্ঞান ফিরলে সবটা আমায় জানাবি। এবারও অনুভার হাতে পায়ে তেল মালিশ করা হলো, মুখে ছিটানো হলো পানি, কিন্তু বিশেষ কোনো কাজ হলো না। ঘরের বাহিরে পায়চারি করছিলেন হানিফ শেখ। ভেতরের কথোপকথন শুনতে পেয়ে ছেলেকে ডেকে বললেন, দেখ, তোর কথা মতো এ নিয়ে দুবার জ্ঞান হারিয়েছে বৌমা, তাই আর এখানে ফেলে রাখা উচিত হবে না। দ্রুত হাসপাতালে নিয়ে যা ওকে। নিচে ড্রাইভার সহ গাড়ি আছে, ওটাই করেই কাছের হাসপাতালটায় যা। আমি আর তোর মা তো সৌহার্দ্যকেও জানিয়ে দিয়েছি, ও এসে পড়বে এরই মধ্যে, তুই যা। বাবার কথা এই মুহূর্তে সঠিক মনে হলো না শ্রাবণের নিকট, তাই বিলম্ব না করে স্ত্রীকে ফের তুলে নিল কোলে। জ্ঞানহীন অবস্থাতেই নিয়ে চলল হাসপাতালের উদ্দেশ্যে। শান্তা এসে বসলেন অর্থিকার পাশে। মাথায় হাত রাখলেন মাতৃস্নেহে। ঘাড় ঘুরিয়ে ভদ্র মহিলার পানে তাকাতেই ওনাকে চিনতে তেমন বেগ পেতে হলো না অর্থিকাকে। তাকে বিভিন্নভাবে সান্ত্বনা দিতে লাগলেন শান্তা। মা হারানোর বেদনা যে কতটা কষ্টের তা তো তিনি জানেন। এমন একটি সময় তো তিনিও পার করে এসেছেন। শান্তার মা যখন মারা যান তখন সৌহার্দ্য ওনার পেটে। আহা, এমন একটা আনন্দের সময় নিজের মাকে হারান ভদ্র মহিলা। কি নিদারুণ কষ্ট! খাওয়া দাওয়ায় ছেড়ে দিয়েছিলেন। শ্রাবণকেও কতদিন যে কোলে তুলে নেননি তাও হিসাবের বাহিরে। যা শাশুড়ি তো তখন সব কিছু সামলেছে। মেয়েটি শ্রাবণের থেকে বয়সে কিছুটা বড় হবে, তবুও তো মেয়ের মতোই। তার দুঃখে ব্যথিত হলেন শান্তা। বুকে টেনে নিয়ে হাত বুলিয়ে দিতে লাগলেন মাথায়। অনেকদিন বাদে পরম ভরসার একটি স্থান পেয়ে যেন আর নিজেকে আটকে রাখতে পারল না অর্থিকা। কেঁদে উঠল শব্দ করে। ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে গভীর হতে লাগলো রাত। গ্রাম থেকে এসেছে দুজন চাচাতো ভাই আসিফ এবং সজীব। লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে আজও সেই চিরচেনা গ্রামে ছুটল গাড়ি। তবে মৃতদেহ খানা আজ ভিন্ন। তাইমকে অর্থিকার সঙ্গে ছাড়লেন না শান্তা। বাচ্চা ছেলে এত ধকল নিতে পারবে না, তাই তাকে বুঝিয়ে তাইমকে নিজেদের সঙ্গে নিয়ে রওনা দিলেন বাড়ির উদ্দেশ্যে। মাজেদা মেয়েটাও একা ছাড়লেন না অর্থিকাকে। ফোনের মাধ্যমে কাজের স্থান হতে ছুটি নিয়ে সেও চলল অর্থিকার সাথে গ্রামের বাড়িতে। রক্তের সম্পর্ক না থাকার পরেও অল্প কিছু দিনে এই মানুষগুলো যে তার অতি আপন হয়ে উঠেছিল। কিছুক্ষণ আগে জ্ঞান ফিরেছে অনুভার। জ্ঞান ফিরতেই শুরু হলো তার কান্না আর চিৎকার চেঁচামেচি। বাবার কাছে ফোন দিয়ে বিস্তারিত সব জেনে নিয়ে স্ত্রীর নিকট এসে বসলো শ্রাবণ। তাকে দেখতেই বুকে হামলে পড়ল অনুভা। খামচে ধরল পরনের শার্ট। অস্থির হয়ে বলল, আমার মায়ের কাছে নিয়ে যাচ্ছ না কেন? কেন এমন করছো তোমরা? আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো। শ্রাবণ তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, নিয়ে যাব, তার আগে কথা দাও আমার কথা শুনবে, এভাবে কাঁদবে না। দম বন্ধ হয়ে আসছে অনুভার। মায়ের কাফনে জড়ানো মুখটা ভেসে উঠছে আঁখি পটে। কি করে থামাবে এই অশ্রুর জল? তবুও মাথা নাড়িয়ে অস্ফুট স্বরে সায় জানিয়ে বলল, কাঁদবো না আমি, নিয়ে চলো। আর দেরি করল না শ্রাবণ।
হাসপাতালে বিল পরিশোধ করে অনুভাকে নিয়ে গাড়ির পেছনের সিটে উঠে বসল। ড্রাইভারকে ঠিকানা বলতেই ড্রাইভার গাড়িতে স্টার্ট দিল। ঠিকানাটা কর্ণগোচর হতেই স্বামীর পানে ভেজা চোখে তাকালো অনুভা। এই চাহনির অর্থদ্বার বুঝতে পারল শ্রাবণ। সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলে তাকে বাহু বন্ধনে আবদ্ধ করে কপালে গালে ঠোঁটের উষ্ণ পরশ ছুঁয়ে মৃদু আওয়াজে বলল,